Hi everybody, once again I welcome you in our channel Literature Study at Home. So I am Manik. So তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে ইউনিট নিয়ে আলোচনা করছিলাম লিটারারি ক্রিটিসিজম এবং থিওরি থেকে, এবং সেই আলোচনার নিরিখে আজকে আমাদের ষষ্ঠতম আলোচনা। এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হিসেবে রয়েছে স্যার ফিলিপ সিডনির তার ক্রিটিসিজম, এবং বিশেষ করে তার যেই টেক্সটটাকে আমরা বেশি আজকে গুরুত্ব দেব তা হচ্ছে অ্যাপোলজি ফর পোয়েট্রি। তো তবে তার পূর্বে আমরা দেখব যে কেন স্যার ফিলিপ সিডনি তিনি এই ক্রিটিসিজমে তিনি তার হাতটাকে রাঙালেন। তার কারণ হচ্ছে স্টিফেন গসন তিনি একটা অ্যাটাক করেছিল কবিতার উপরে, এবং সেখানে তিনি অ্যাড্রেস করেছিলেন স্যার ফিলিপ সিডনিকে। তিনি তাই এই অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি লিখলেন। তাছাড়া তিনি এখানে আর কি বলেছেন, তিনি একজন কবি, তিনি যখন কবিতা লিখবেন সেই ক্ষেত্রে সঠিক ধরনের কবিতা কোনটি এবং কেমন লেখাবে তা নিয়ে বলেছেন, ট্রু আর রাইট কাইন্ড অফ পোয়েট্রি। এছাড়া তার মতবাদ রয়েছে কবিদের সম্পর্কে, এবং সবশেষে তিনি নাটক নিয়েও কিছু কথা বলেছেন। আমরা তা দেখব আমাদের এই আলোচনায়। আমরা আজকে থেকে শুরু করছি রেনেসাঁ ক্রিটিসিজম। ওকে, তো চলো শুরু করি। প্রথম একটা প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। প্রশ্নটা হচ্ছে, হোয়াই ডিড সিডনি ফিল দ্য নিড টু রাইট অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি? তো সিডনির কেন মনে হলো যে তিনি অ্যান অ্যাপোলজি অফ পোয়েট্রি লিখবেন? আসলে স্যার ফিলিপ সিডনি যে সময়কালে লেখা শুরু করেছেন তার পূর্বে কবিতা তো লেখা হয়েছে, তার পূর্বে নাটকও লেখা হয়েছে। তো এইসব লেখা হচ্ছে, কিন্তু লেখকরা কোনো একটা শৈলীকে অনুসরণ করছেন না, তারা নিজেদের মতো করে লিখে চলেছেন। তাই বলছি, ইন দ্য লাস্ট কোয়ার্টার অফ দ্য 16th century, the need for a proper understanding of the nature and function of poetry, কবিতার প্রকৃতি কেমন হবে, অর্থাৎ স্ট্রাকচারালি বলতে হচ্ছে বা সাবজেক্ট ম্যাটার ওয়াইজ, এবং তার রোল ফাংশনটা কী হওয়া উচিত, সত্যি খুবই প্রয়োজন হয়ে উঠেছিল সমাজের ক্ষেত্রে। কারণ কবিতার এক বিশাল বড় উদ্দেশ্য রয়েছে। তো সেই প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ নেচার অ্যান্ড ফাংশনটার প্রয়োজন পড়েছিল। কারণ এর পূর্বে আমরা থেমে গেছি আমরা সেই লঞ্জাইনাস, হোরেস, অ্যারিস্টটল, প্লেটোর কাছে। তো এর পূর্বে অর্থাৎ এলিজাবেথান এজের পূর্বে আর এরকম কোনো সাহিত্য নিয়ে বিশেষ করে কেমন করে পোয়েট্রি লেখা উচিত, ক্রিটিসিজম কিন্তু খুব একটা আমরা পাইনি। তাই পরবর্তী সময়ে সিডনির হাত দিয়ে ফুল ফ্লেজেডলি সম্পূর্ণভাবে এটা শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ দ্য মিডিয়েভাল ভিউ পয়েন্ট। তো তখন যে ভিউ পয়েন্টটা স্ট্রং ছিল সেটা হচ্ছে মিডিয়েভাল ভিউ পয়েন্ট, যেখানে মিডিয়েভাল সময়ে যারা কবিতা লিখত এবং যারা অন্যান্য সাহিত্যিক ছিলেন তারা মনে করতেন পোয়েট্রি হচ্ছে, কবিতা হচ্ছে মেয়ার এ টয়, একটা খেলনার মতো। এ মেয়ার প্লেথিং, একটা ছোট্ট খেলনার জিনিস, ইচ্ছে করলেই তৈরি করা যায়, ইচ্ছে করলেই ভেঙে ফেলা যায়। শর্ট বেস তারা আরও বলতো এ ভার্সিফাইড রেটোরিক, মানে ছন্দের মাধ্যমে গড়ে তোলা জাস্ট একটা কিছু কথা বলা, নর্মাল ডে থেকে একটু একটু আলাদা, ব্যাস এটাই কবিতা তারা বলতো। রাদার দ্যানে তারা এটাকে সিরিয়াস আর্ট বলে মনে করতো না। এছাড়া আমরা এই সময়ে এলিজাবেথান সময়ে নতুন করে আসে কোর্টলি সার্কেল, অর্থাৎ রাজসভা কেন্দ্রিক একটা সার্কেল, এবং এই ক্ষেত্রে যার প্যাট্রোনেজ আমরা ভুলতে পারি না কোনোদিন, তিনি হচ্ছেন রানী এলিজাবেথ বা রানী এলিজাবেথ ফার্স্ট। হ্যাড এ হাই সেন্স অফ ভার্চু অফ পোয়েট্রি, তিনি কিন্তু কবিতার সম্পর্কে তার খুব বলা যেতে পারে তার চেতনা ছিল, তিনি খুব কবিতাকে ভালো চোখে দেখতেন। দো দে ওয়ার নট আর্টিকুলেট, যদিও তিনি এতটাকে বেশি ব্যাখ্যা করে দেখাতেন না। তবে এই সব কিছু আরও সিডনিকে লিখতে বাধ্য করায়। তার মধ্যে একটা হচ্ছে তখন প্রকাশিত হয়েছিল রিচার্ড টোটেল দ্বারা প্রকাশিত টোটেলস মিসেলানি, এখানে ওয়াই মিশে ভুল হয়ে গেছে, থাকেনি, টোটাল মিসেলানি। এটি যখন লেখা হলো তখন যেন কবিতা মানে হচ্ছে গীতিকাব্য মতো, লিরিক মতো, এবং শুধু লিরিক নয়, এই সময় আরেকটি বিশেষ ধরনের কবিতা লেখা হতো, তা হচ্ছে সনেট।
এই যুগে সনেট এবং সনেট সিকোয়েন্সে ভর্তি ছিল এবং ইংল্যান্ড ওয়াজ সাউন্ড এবং ইংল্যান্ড গোটা যেন ইংল্যান্ড দেশটি পুরো পরিপূর্ণ হয়ে গেল কবিদের দ্বারা। দেখেছো, ইনটু এ ভেরিটেবল নেস্ট, একটা পাখির বাসার মতো সিঙ্গিং বার্ড, চারদিকে শুধু কবির আবির্ভাব। সো এত কবিতা, এত কবি, কিন্তু সেখানে তারা কি আসলে তাদের সঠিক কবিতা লেখালেখি করছে? তাদের কি ফাংশন, তাদের কি রোল, কবিদের ভূমিকা তারা কি মেনে চলছে? এটা নিয়ে একটা প্রশ্ন আসে। সো দিস আউটবাস্ট অফ পোয়েট্রি ন্যাচারালি কল্ড ফর থিওরি অফ পোয়েট্রি, একটা কবিতার থিওরি, তত্ত্ব থাকা উচিত। এছাড়া আরেকটি কারণ যার জন্য অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি সিডনি লিখতে বাধ্য হলেন, তা হচ্ছে পিউরিটানদের অ্যাটাক। এবং এটা রিপ্রেজেন্ট করেছে স্টিফেন গসনের এই স্কুল অফ অ্যাবিউজ নামে একটা যখন প্যাম্পলেট তিনি যখন প্রকাশ করলেন। অ্যাট দ্য বেস্ট অফ দ্য রিজয়েন্ডার্স, এবং তার জন্যে সঠিক একটা থাপ্পড় বলা যেতে পারে, তার উত্তর দেওয়া হচ্ছে সিডেন্সের বা সিডনির ডিফেন্স ফর পোয়েট্রি, বা যেটাকে আমরা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বলে থাকি। চলে আসা যাক স্টিফেন গসন, তিনি কবিতার সম্পর্কে কি অ্যাটাক করেছিলেন। তিনি বলেছেন যে দিস ফোর্সফুল অ্যাটাক অন পোয়েট্রি প্রভোকড এ নাম্বার অফ রিপ্লাইজ। তো এর উত্তর সিডনি অনেক উত্তর দিয়েছেন। দ্য মোস্ট রিজন অ্যান্ড ব্যালেন্সড বিং, এবং এই স্টিফেন গসনের যে এই অ্যাটাকে শুধু যে সাই দিয়েছিলেন সিডনি তা নয়, এই অ্যাটাকে ক্ষুব্ধ হয়ে অনেকেই লিখেছিলেন, তবে তার মধ্যে স্যার ফিলিপ সিডনি হচ্ছেন অন্যতম। তো গসন যে প্যাম্পলেটটি প্রকাশিত করেন সেটা হচ্ছে 1579-এ, 1579 খ্রিস্টাব্দে, এবং সেখানে তিনি একটা ডেডিকেশন পার্টও রাখেন, এবং সেখানে উৎসর্গে তিনি লিখেছেন টু দ্য রাইট নোবেল জেন্টলম্যান মাস্টার ফিলিপ সিডনি এস্কোয়ার। তো পুরোপুরি স্যার ফিলিপ সিডনির নাম মেনশন করে তাকে ডেডিকেট করেছে। তো এবারে আমরা দেখব স্যার ফিলিপ সিডনিকে যে এই যে ডেডিকেট করে তিনি যে এই যে অ্যাটাক করলেন, তার যে প্যাম্পলেটটা লিখলেন, তো সেখানে তিনি মূলত কবিতাকে নিয়ে বলেছেন। তিনি কবিতাকে ছোট করিয়ে দেখিয়েছেন। স্টিফেন গসন ডিনাউন্সড পোয়েট্রি অন দ্য ফলোয়িং কাউন্টস, এই কয়েকটি পয়েন্টের নিরিখে তিনি কবিতাকে নিচু করে দেখিয়েছেন। তিনি বলছেন হি ক্লাসড পোয়েটস, তিনি কবিদেরকে শ্রেণীভুক্ত করেছেন কিসের সাথে? পাইপসদের সাথে, জেস্টার্সদের সাথে, এবং তিনি তাদেরকে ক্যাটারপিলার বলেছেন অব দ্য কমনওয়েলথ, অল অ্যালাইক এনিমিজ টু ভার্চু, এবং তিনি বলেছেন এরা ভার্চুর শত্রু, গুণের শত্রু। তাহলে বুঝতে পারছো, কবিদেরকে তিনি পাইপ, জেস্টার এদের সঙ্গে তুলনা করেছেন, এবং আরও একটা ফ্রেজও ব্যবহার করেছেন, তিনি বলেছেন ক্যাটারপিলার্স অব দ্য কমনওয়েলথ। প্রথম গেল। দ্বিতীয়, তিনি বলছেন মিউজিক হি সেড ইজ ডেলিবারেটিং অ্যান্ড ইট আন্ডারমাইন্স ভার্চু। কবিতার মধ্যে একটা সঙ্গীতের মূর্ছনা পাওয়া যায়। তিনি বলছেন যে কবিদের এই সঙ্গীতের মূর্ছনা ব্যবহার করা কবিতার যে সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তু তার যে ভার্চুটাকে আরো কমিয়ে দেয়। তারপর ড্রামা অ্যান্ড ইনসাইটমেন্ট, ড্রামা কি করে? উত্তেজিত করে, এবং যার মাধ্যমে মানুষদের মধ্যে জনপ্রিয়তা পায় ডেবুচারি। ডেবুচারি এই ওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্থে, এই সেন্সে তিনি বলতে চাইছেন যে গ্রামা বলছি তৎকালীন সময়ে আমাদের যে মোরাল ডেভেলপমেন্ট হওয়া উচিত, তো সেই ক্ষেত্রে পোয়েটদের রোল যেমনটা তিনি অনেকভাবে ছোট করে দেখিয়েছেন, তিনি নাট্যকারদেরকেও তিনি আরও ছোট করে দেখিয়েছেন। তিনি বলেছেন যে কবিরা তো নর্মালি শুধুমাত্র ফালসিফিকেশন করে, এগুলো যেরকম প্লেটো বলেছিল তিনি সেটা বলছেন, কিন্তু তিনি বলছেন নাটক হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রকাশ্যে দুশ্চরিত্র, লাম্পট্য, চরিত্রাদোষ এগুলো দেখানো হয়। তাই এই নাটকটাকে তিনি খুব 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 পপুলার ডেবুচারি বলেছেন, লম্পট বলেছেন, তাই না? এছাড়া প্লেটো হ্যাড ব্যানিস্ট পোয়েটস ফ্রম হিজ আইডিয়াল কমনওয়েলথ। তো সে একই রকমভাবে স্টিফেন গসনও বলছে যে আইডিয়াল কমনওয়েলথ থেকে পোয়েটদেরকে বের করে দেওয়া উচিত। আর কি বলেছেন?
দ্য ড্রামা ওয়াজ ডিনাউন্সড, এবং যেটা একটুকে বললাম যে নাটকটাকে খুবইভাবে ছোট করে দেখেছেন, বিকজ কারণ নাটকের মধ্যে পেগান অরিজিন আছে, বিকজ কারণ এখানে মেলস যে সমস্ত পুরুষ চরিত্রগুলি প্লেট, তারা কি করে ফিমেল রোলটাকে প্লে করে, অর্থাৎ তখন তো নারী চরিত্র তো আর মঞ্চে দেখা যেত না, তখন এই পুরুষরাই নারী চরিত্র হিসাবে দেখা যেত। আর এটা আমাদের স্টিফেন গস্টের মতে এটা হচ্ছে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। তো বলতে পারি যে এটা সত্যি, এটা এই অ্যাটাকটাকে আমি মানতেও পারি, কারণ ফিমেল ক্যারেক্টারটা অবশ্যই ফিমেলদের দিয়ে করানো উচিত, এটা কিন্তু একটা মানে পজিটিভ বলা যেতে পারে সাইড। সো দিস মেড, আর এর জন্যে তিনি বলছেন যে মেলস আর এফেমিনেট, তো এই জন্য পুরুষদেরকে তাদের পুরুষ হালটা থেকে তাকে নারীত্ব দেখানো হয়েছে। এটা যদিও নারীত্বটা দেখানোর বড় কথা নয়, এরা মানে পুরুষদের মধ্যে নারীসুলভ আচরণ দেখানো তিনি তাকে ছোট করেছেন, তো যদিও আমরা বলতে পারি যে অবশ্যই নাটকে ফিমেল ক্যারেক্টারটা আনয়ন করা উচিত, যার জন্য আমরা পরবর্তী সময়ে রেস্টোরেশন পিরিয়ড থেকে আমরা তা দেখতে পাই। আচ্ছা, এছাড়া তিনি বলেছেন যে ট্র্যাজেডিজ, এই বিয়োগান্তর নাটকগুলিতে ওয়ার প্যাকড উইথ অ্যাক্টস অফ ক্রুয়েলটি। আমরা ট্র্যাজেডি নাটকে দেখেছি অনেক নিষ্ঠুরতামূলক কাজ হয়ে থাকে, কোনো পিতা তার সন্তানের দ্বারা ঘর থেকে নির্বাসিত করে দেওয়া হয়েছে, ভাই সম্পত্তির জন্য দাদাকে চোর প্রমাণ করছে, এগুলো তো রয়েছে, ক্রুয়েলটি রয়েছে, ব্লাড সেট রক্তক্ষয়ী, খুনাখুনি রয়েছে, মার্ডার রয়েছে। এছাড়া কমেডিটাতে, ট্র্যাজেডি তো এগুলো রয়েছে, কমেডিতে ডিলড উইথ লাভ অ্যাফেয়ার, সেখানে প্রেমমূলক ঘটনা নিয়ে রয়েছে, এবং সেখানে অনেক অসভ্য ঘটনা রয়েছে যেগুলো মেনে নেওয়া যায় না, ডিগ্রেডিং, মানে সবার চোখের সামনে করা উচিত নয়। এছাড়া তিনি বলেছেন যে কমেডি ইভোকড, কমেডি আমাদের মধ্যে জাগিয়ে তোলে ফুলিশ লাফটার, বোকা বোকা একটা হাসি। সো হোয়াইল অন্যদিকে ট্র্যাজেডি মেন গেভ ওয়ে টু আনকন্ট্রোল প্যাশন, সেখানে মানুষের মধ্যে এক বিশেষ ধরনের একটা আবেগ দেখা যায় ট্র্যাজেডির মধ্যে, আনকন্ট্রোল প্যাশন। অ্যান্ড দাস, তাই তিনি এইভাবে দ্য মোরাল ফাইবার ওয়াজ উইকেন, বলা যেতে পারে যে নৈতিক গুণটা এই দিক থেকে কবিতা হোক বা ড্রামা নাটক হোক, দুটোতেই কিন্তু বলা যেতে পারে যে খুবইভাবে দুর্বল হয়ে পড়েছে। তাই স্টিফেন গসন এই 6টি পয়েন্টটাকে তিনি উল্লেখ করেছেন। এবারে চলে আসি আমাদের সিডনির অ্যাপোলজি ফর পোয়েট্রি নিয়ে আলোচনা করতে। ইন দ্য ইয়ার 1595, 1595 খ্রিস্টাব্দে ইট ওয়াজ পাবলিশ, এটা প্রকাশিত করা হয়। এখানে যারা পাবলিশ করে দুজন প্রিন্টার ছিল, একজনের নাম হচ্ছে পনসনবি, আরেকজনের নাম হচ্ছে অলনি। কে করেছেন? পনসনবি এবং অলনি, মাথায় রাখতে হবে। এবং তারা দুটো টাইটেলে প্রকাশ করেছিল, একটা হচ্ছে দ্য ডিফেন্স অফ পোয়েজি, আরেকটা হচ্ছে অ্যাপোলজি ফর পোয়েট্রি। স্পেলিংটা একটু আলাদা, অ্যাপোলজি APOLOGY নয়, GIE, আর পোয়েট্রি হচ্ছে POETRIE। সিডনি জাস্টিফাইজ হিজ ওন প্রেজ অফ পোয়েট্রি, সিডনি কি করে? কবিতাকে নিয়ে প্রশংসা করে। তিনি সেখানে উদাহরণস্বরূপ তুলে এনেছেন জন পিয়েট্রো পাগলিয়ানোকে, যাকে হু প্রেজড হর্সেস অ্যান্ড হর্সম্যানশিপ ভেরি হাইলি। কারণ এই পিয়েট্রো পাগলিয়ানো তিনি ঘোড়াকে এবং ঘোড়া চালানোর কৌশলকে তিনি খুব প্রশংসিত করেছেন। এই ঘোড়া এবং ঘোড়া চালানো হচ্ছে ঠিক কবি এবং তার কবিতা লেখার মতো। সো এই অ্যাপোলজি অফ পোয়েট্রি বা ফর পোয়েট্রি বা ডিফেন্স অফ পোয়েজি মোট 5টি মেন ভাগে বিভক্ত। কটি ভাগে? 5টি। প্রথমে কনভেনশনাল রিজনস হোয়াই পোয়েট্রি শুড বি হাইলি ভ্যালুড, প্রথাগত কিছু কারণ তিনি দেখিয়েছেন যেখানে কেন আমরা কবিতাকে উচ্চ পর্যায়ে মর্যাদা দেব সেই প্রাচীনকাল থেকে, এবং কবিতার মধ্যে কেন এই আমরা উচ্চ স্থান দেব, তার মধ্যে আরেকটা হচ্ছে কবিতার মধ্যে ইউনিভার্সালিটি রয়েছে, অর্থাৎ সর্বজনীন গ্রাহিত রয়েছে। এছাড়া এটা গেলে কনভেনশনাল রিজন। দ্বিতীয় হচ্ছে আর্গুমেন্টস অফ এ মোর কনভিনসিং কাইন্ড, তো এখানে এমন কিছু যুক্তিতর্ক রাখা হয় যেগুলো আরও বেশি আলোচনা সাপেক্ষ, বেসড অন, এবং যেটা ভিত্তি হয়ে দাঁড়িয়ে আছে অন এক্সপোজিশন অফ দ্য নেচার অ্যান্ড দ্য ইউজফুলনেস অফ পোয়েট্রি। কবিতার মধ্যে কি বহিঃপ্রকাশ পাচ্ছে এবং কবিতার
কার্যকারিতা, এখানে তিনি এই কথা নিয়ে ব্যক্ত করেছেন। ইটসেলফ অ্যান্ড দ্য কাইন্ডস অফ পোয়েট্রি, এবং কোন ধরনের কবিতা হওয়া উচিত এবং সেই সমস্ত কবিতাগুলি তাদের ব্যবহারিক দিক, এই সবগুলি দেখিয়েছেন এই অংশে আর্গুমেন্টস ফর কনভিনসিং পার্ট হওয়ার জন্য। তারপরে তিনি করেছেন কারেন্ট অবজেকশনস এগেনস্ট পোয়েট্রি, যে এখনকার দিনে বা সমকালীন কি কি অভিযোগ আসছে কবিতাগুলির সম্পর্কে, এবং সেগুলোকে তিনি রিপ্লাই দিয়েছেন ওই সমস্ত ক্রিটিকদেরকে এই অংশে। তারপরে রিমার্কস অন দ্য স্টেট অফ কন্টেম্পোরারি ইংলিশ পোয়েট্রি অ্যান্ড ড্রামা, এবং তারপরে সমসাময়িক তখন কেমন কবিতা চর্চা এবং নাটক চর্চা হচ্ছে তা নিয়ে আলোচনা করছেন। এছাড়া সিডনির তিনি অভিযোগ করছেন ট্র্যাজি কমেডি, অর্থাৎ নাটক যদি ট্র্যাজেডি হয় ট্র্যাজেডি হবে, কমেডি হয় কমেডি হবে, তো দুটোকে মিশ্রণ তিনি একদম পছন্দ করেন না। অ্যান্ড ভায়োলেশন অফ দ্য ইউনিটিজ, এবং তিনি বলেছেন যে 3 ইউনিটিজ, এই ইউনিটিজগুলোকে মেনটেন করতে হবে। তাছাড়া তিনি পঞ্চম অংশে তিনি কবিতার লেখার স্টাইল, কবিতায় ব্যবহৃত ডিকশন, ভার্সিফিকেশন, এগুলো নিয়ে মন্তব্য রেখেছেন। তো মোটামুটি এই 5টি পার্টে বিভক্ত। আচ্ছা, সিডনি কবিদের সম্পর্কে কি বলেছে একটু আমরা দেখে নিই। বোথ দ্য গ্রিকস অ্যান্ড রোমানস, তো সে ক্লাসিক্যাল টাইমে গ্রিকরা হোক বা রোমানরা হোক, তারা কিন্তু কবিদের কিন্তু সম্মান করেছেন। রোমানরা কবিদেরকে বলতো ভেটস, VATES, যার অর্থ হচ্ছে এ শিয়ার অর প্রফেট। তাহলে রোমানরা কি বলতো? ভেটস বলতো, যার অর্থ হচ্ছে শিয়ার অর এ প্রফেট। আর অন্যদিকে গ্রিকেরা বলতো পোয়েট, যার অর্থ হচ্ছে মেকার অর ক্রিয়েটর, তারা হচ্ছে তৈরি করার লোক বা সৃষ্টিকারী। সো দ্য পোয়েট ইজ নট এ স্লেভ টু নেচার, তো তাদের কাছে তারা বলেছে যে কবি তারা প্রকৃতির কাছে কৃতদাস নয়। এছাড়া তিনি বলেছেন যে কবিরা ক্রিয়েটিভ। সিডনি বলছেন কেন? অনলি দ্য পোয়েট, শুধু কবিরাই ডিসডেনিং টু বি টাইড টু এনি সাচ সাবজেকশন, তারা কোনো কিছুর অবজেক্ট হয়ে থাকেনি, তারা কোনো কিছুকে একটা জিনিসকে তারা তাতে যুক্ত থাকেনি, তারা বরং সেটাকে আরো উত্থিত করেছে, লিফটেড আপ উইথ ভিগোর অফ হিজ ওন ইনভেনশন। আর সেখানে তার নিজের সৃষ্টি রয়েছে, নিজের কাল্পনিকতার সংযোগ রয়েছে। সেইভাবে একটা ছোট্ট সিম্পল জিনিসকে তারা কি করে? বাড়িয়ে তোলে, ডাজ গ্রো ইন ইফেক্ট ইনটু অ্যানাদার নেচার, এবং আরেকটা স্থানে পৌঁছে দেয়, একটা নর্মাল অর্ডিনারি জিনিসকে একটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেয়। সো ইন মেকিং থিংস আইদার বেটার, তো তারা ওই জিনিসগুলোকে যেগুলো নেচারে নর্মাল রয়েছে সেগুলোকে বেটার করে তোলে, এবং ব্রিংস ফোর্থ আ কোয়াইট নিউ, এবং নতুন ভাবে তাদেরকে প্রেজেন্ট করে। ফর্মস সাচ অ্যাজ নেভার ওয়ার ইন নেচার, যেরকম অ্যাকচুয়ালি প্রকৃতিতে ছিল না সেটাকে আরো বিউটিফাই করে তোলা। যেরকম হীরা টুকরো পড়ে থাকে, কিন্তু হীরাকে সুন্দর করে কারুকার্য করে কেটে আমাদের সামনে তুলে ধরা, এটা হচ্ছে কবির কাজ। যেমন করে হিরো, ডেমিগোডস, সাইক্লোপস, সিমেরাস, ফিউরিজ অ্যান্ড সাচ লাইক, সো হি গোজ হ্যান্ড ইন হ্যান্ড উইথ নেচার, নট ইনক্লুজড উইদিন দ্য ন্যারো ওয়ারেন্ট অফ হার গিফটস, শুধুমাত্র প্রকৃতির মধ্যে কি কি আছে সেগুলোকে তুলে ধরে নয়, আরও সেই প্রকৃতির মধ্যে থাকা জিনিসগুলোর সম্পর্কে আরও ভেতরে ঢুকে ডিপলি সেগুলোকে অবজার্ভ করে সেগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তার লেখার মাধ্যমে এই কবি। তাই কবিরাই পারে একটা নর্মালকে অর্ডিনারি থেকে একটা আউটস্ট্যান্ডিংয়ে নিয়ে যেতে। সো বাট ফ্রিলি রেঞ্জিং অনলি উইদিন শোডিন অফ হিজ ওন উইট, আর তার জন্য নিজের এই নিজের উইটসিথ, নিজের উইজডমটাকে কাজে লাগায় কবি। এছাড়া তিনি বলেছেন যে নেচার যাকে কবিরা তুলে ধরেন, এই নেচার কিন্তু নেভার সেট ফর দ্য আর্থ ইন শো রিচ ট্যাপেস্ট্রি, প্রকৃতিকে এত সুন্দর, এত বৈচিত্র্যময় প্রকৃতি কখনো দেখাতে পারেনি। আর এই প্রকৃতির এই সুন্দরতাকে দেখাতে পেরেছে কারা? কবিরা। তাদের এই ডাইভার্স বহু দিক যুক্ত চিন্তাধারা হ্যাভ ডান নাইদার উইথ প্রেজেন্ট রিভার্স, কবি কখনো পারেনি তার সুন্দর নদীকে সবার সামনে ফুটিয়ে তুলতে, কবিরাই পেরেছেন, বা ফ্রুটফুল ট্রিজ
ওই ফলে ঢাকা গাছ থাকলেও কয়েকজনকে তারা দৃশ্যায়িত করতে পেরেছে। আমরা ড্যাফোডিল ফুল আমরা দেখিনি, কোথায় ইউরোপিয়ান কান্ট্রিতে হয়, কিন্তু সেই ড্যাফোডিল ফুলটাকে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবি তার কবিতার মাধ্যমে আমাদের সামনে ফুটিয়ে দিয়েছে। আমরা হয়তো বার্চেস ট্রি দেখিনি, কিন্তু রবার্ট ফ্রস্ট তার বার্চেস কবিতায় তিনি বার্চেস ট্রিটাকে এমনভাবে দেখিয়েছেন যেটা সমগ্র বিশ্ববাসীর কাছে পরিচিত। তো কবির মধ্যে এই অসীম শক্তি আছে যেটা ইন্ডিভিজুয়াল স্টেট থেকে ইউনিভার্সাল স্টেজে পৌঁছে দেওয়া। এছাড়া সুইট স্মেলিং ফ্লাওয়ার্স নর হোয়াটস এভার এলস মেক দ্য টু মাচ লাভড আর্থ মোর লাভলি, যেগুলো প্রকৃতিকে সুন্দর করেছে ঠিকই, তার ব্রাজন ওয়ালটাকে সুন্দর করেছে ঠিকই, কিন্তু কবি সেটাকে আরো বিস্তর এলাকায় ছড়িয়ে দিয়েছে। তো দ্য পোয়েটস অনলি ডেলিভার এ গোল্ডেন, তো তারা যদি ব্রাজেন দেয়, কবিতা যারা লেখে কবিরা তাকে সোনালি বা সোনার দর, অর্থাৎ যারা প্রকৃতির মূল্য যেখানে হয়তো এই কাঁসা বা পেতলের মতো হয়ে যেত, সেখানে সেই প্রকৃতির মূল্যটাকে আরো বিস্তরিত করে দিয়েছে কবিরায়, তাকে সোনার মূল্য এনে দিয়েছে। আচ্ছা, এবারে আসে ভিউজ অন পোয়েট্রি। একটু দীর্ঘায়িত হচ্ছে, আমি ধীরে ধীরে আলোচনা করছি, তাই জন্য হয়তো দেরি হচ্ছে, একটু সময় দেবে, দেখবে বুঝতে পারবে সবকিছু। ভিউজ অন পোয়েট্রি, তিনি কবিতা নিয়ে কি বলেছেন? তিনি বলেছেন কবিতাকে স্পিকিং পিকচার। প্রশ্ন আসতে পারে, হু সেড পোয়েট্রি ইজ স্পিকিং পিকচার? অফকোর্স সেট নেই। অর্থাৎ একটা ছবি যেটা নর্মাল ছবিতে আমরা পাই না, কিন্তু কবিতা হচ্ছে একটা ছবির মতো, যেখানে হয়তো ইন রিয়েল সেন্সে পিকচার নেই, কিন্তু ওয়ার্ডস, সাউন্ডিং, ফ্রেজিং এই সবগুলো যেন মনে হচ্ছে একটা স্পিকিং পিকচার, যেন ছবি যেন কথা বলছে। সো টু সে অ্যান্ড ইটস এন্ড ইজ টু টিচ, আর এর মূল লক্ষ্য হচ্ছে টু টিচ, শিক্ষা দেওয়া, অ্যান্ড ডিলাইট। তো কবিতার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা এবং এন্টারটেনমেন্ট, আনন্দ দেওয়া। তো সিডনি ডিভাইডস পোয়েট্রি, তো তিনি সিডনি কিন্তু কবিতাকে তিনটি ভাগে, 3 ব্রড ডিভিশনে ভাগ করেছেন। ওকে, 1 নম্বরে আসছে রিলিজিয়াস পোয়েট্রি, নাম্বার 1। 2 আসছে ফিলোসফিক্যাল অর ইনফরমেটিভ পোয়েট্রি, এবং 3 নম্বরে আসছে দ্য রাইট অর ট্রু কাইন্ড অফ পোয়েট্রি। তাহলে সিডনি 3 ধরনের কবিতাকে ভাগ করেছেন, এক হচ্ছে রিলিজিয়াস পোয়েট্রি, ফিলোসফিক্যাল অর ইনফরমেটিভ পোয়েট্রি, এবং অবশেষে দ্য রাইট অর ট্রু কাইন্ড অফ পোয়েট্রি। তো প্রথমে চলে আসে রিলিজিয়াস পোয়েট্রি। বলতে রিলিজিয়াস পোয়েট্রি তারা মূলত সেই কবিতাগুলোতে প্রেজেস গড, গডের প্রশংসা করে, অ্যান্ড সো দেয়ার ক্যান বি নাথিং রং, তো এতে কোনো ভুল নেই, গডের প্রশংসা করতেই পারে। এবারে ফিলোসফিক্যাল পোয়েট্রি, তিনি বলছেন এই দার্শনিক কবিতাগুলি এগুলো কেমন, ইম্পার্টস, তারা শেয়ার করে নলেজ অফ ফিলোসফি, দর্শন শাস্ত্র নিয়ে, হিস্ট্রি, ইতিহাস নিয়ে, অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা নিয়ে, এগুলো সম্পর্কে নলেজটাকে শেয়ার করে কাদের সাথে? স্টুডেন্টদের সাথে, অডিয়েন্সদের সাথে। তো এইরকম পোয়েট্রি হচ্ছে ফর এডুকেশন, তাই না? এবারে দ্য থার্ড কাইন্ড অফ পোয়েটস বা থার্ড কাইন্ড অফ পোয়েট্রি, তারা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য মেকার্স, সৃষ্টিকর্তা, দ্য রিয়েল সেন্স অফ দ্য ওয়ার্ড। সো দিস রাইট কাইন্ড অফ পোয়েট্রি মে বি ফার্দার, এগুলোকে আবারও ভাগ করা হয়েছে, সার ডিভাইডেড ইনটু কোথাও হিরোইক পোয়েম, লিরিক পোয়েম, ট্র্যাজিক পোয়েম, কমিক পোয়েম, স্যাটিরিক পোয়েম, আয়াম্বিক পোয়েম বা প্যাস্টোরাল পোয়েম। তো এরকম অনেক রকমের সাব ক্যাটাগরি রয়েছে ট্রু কাইন্ড অফ পোয়েট্রি বা রাইট কাইন্ড অফ পোয়েট্রি। তো এবারে চলে আসি সিডনি যে রাইট বলছে কোনটা বা ট্রু কাইন্ড অফ পোয়েট্রি বলছে সেটাকে আরও একটু বিস্তৃত ব্যাখ্যা করা যাক। তো প্রথমত প্যাস্টোরাল পোয়েট্রি, অর্থাৎ যে পোয়েট্রিগুলো ডিলস উইথ দ্য লোলিয়েস্ট লাইফ, অর্থাৎ সমাজের যারা দরিদ্র মানুষ, যারা শহরে নয় গ্রামীণ এলাকায় থাকে, তাদের ডিলস উইথ দ্য লোলিয়েস্ট লাইফ, দাস অ্যারাউজেস, আর ওই সমস্ত কবিতাগুলো থেকে আমাদের মধ্যে সিম্প্যাথি আসে, অ্যান্ড অ্যাডমিরেশন ফর সিম্পল লাইফ, কারণ সেখানে সহজ সরল চপল চঞ্চলা চরিত্রের ত্রুটিবিহীন সমস্ত মানুষদেরকে আমরা দেখতে পাই যারা গ্রামীণ এলাকায় এই সহজ সরলভাবে থাকে, তাদেরকে তিনি প্রশংসিত করেছেন এই পাঠে।
এবং সেই সমস্ত থিমগুলিকে অর্থাৎ শহুরেওয়ালা থিম না রেখে গ্রামীণ থিমটাকে প্রায়োরিটির কথা বলেছেন আমাদের সিডনি। অ্যান্ড হ্যাট্রেড ফর অ্যাক্টস অফ ক্রুয়েলটি অ্যান্ড টিরানি, এবং তিনি বরং এই ঘৃণা, এই অত্যাচার এর বিরুদ্ধে। তাছাড়া প্যাস্টোরাল পোয়েট্রির পাশাপাশি তিনি কিন্তু এলিজিয়াক পোয়েট্রিকে তিনি কিন্তু গুরুত্ব দিয়েছেন। বলছে এটি অ্যারাউজেস সিম্প্যাথি, আমাদের মধ্যে করুণতা সিম্প্যাথি জাগায়, ফর দ্য সাফারিং অ্যান্ড মিজারেবল, যে সমস্ত মানুষরা অসহায় দুর্দশায় ভুগছে তাদের জন্য। সো ইট সফটেন্স দ্য হার্ট, এটা আমাদের হৃদয়কে কোমল করে তোলে। তৃতীয় ধরনের কবিতা হচ্ছে স্যাটায়ার, অর্থাৎ ব্যঙ্গাত্মক। বলছে লাভস ফলি আউট অফ কোর্ট, যে সমস্ত হাসাহাসিগুলো হতো, যেগুলো কোর্টের মধ্যে পাওয়া যেত অর্থাৎ রাজসভায় পাওয়া যেত, সেগুলো হচ্ছে স্যাটায়ার, সেগুলো নিয়ে। এবারে আসে কমেডি। তিনি বলছেন কমেডি ইজ অ্যান ইমিটেশন অফ কমন ইরোস। কমেডি মানে হচ্ছে সাধারণ মানুষদের ত্রুটিগুলোকে অনুকরণ করা, ইমিটেশন অফ দ্য কমন এরর্স হয়েছে ইন এ রিডিকিউলাস ফ্যাশন। তো কিছু নর্মালি কিছু ভুল করা, কিছু সাধারণ কিছু ত্রুটি করা, কিন্তু সেটাকে এমনভাবে দেখানো হচ্ছে এটা হচ্ছে রিডিকিউলাস, হাস্যকরভাবে। অ্যান্ড সো ইজ ইফেক্টিভ ইন ওয়ার্নিং মেন এগেনস্ট সাচ ইরোস, তাই তিনি এই সমস্ত ত্রুটিগুলো না হয়ে থাকে তার বিরুদ্ধে তিনি কিন্তু বিরুদ্ধাচার করছেন। এছাড়া ট্র্যাজেডি রিভিলস উইকেটনেস অফ মেন, ট্র্যাজেডির মধ্যে মানুষ যে খুব বদ চরিত্রের দুষ্টুমি রয়েছে তাও প্রকাশ পায়। ওকে, ইন হাই প্লেসেস অ্যান্ড ব্রিংস হোম টু মেন আনসার্টেনটি অফ লাইফ, এবং যার কারণে আমরা দেখতে পাই যে ট্র্যাজেডির শেষে যেরকমভাবে মৃত্যু আসে বা বন্দি আসে, যে জীবনের একটা আনসার্টেনটি, অনিশ্চয়তা রয়েছে, তা কিন্তু আমরা প্রকাশিত পাই। এছাড়া তিনি ষষ্ঠ নম্বরে বলেছেন লিরিক হিমস, যেটা গডকে উদ্দেশ্য করা হয়, দ্য প্রেজ অফ মেন অ্যান্ড গড, সেখানে মানুষকেও এবং গডকেও করা হচ্ছে। দাস এনকিন্ডেলস ভার্চু অ্যান্ড কারেজ, আর এই লিরিক হিমগুলি আমাদের মধ্যে ভার্চু এবং কারেজটাকে বের করতে সাহায্য করে। সবশেষে তিনি বলেছেন দ্য এপিক, মহাকাব্যকে নিয়ে। হি কলস এপিক পোয়েট্রি, তিনি এপিক পোয়েট্রিকে বলেছেন দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট অ্যাকমপ্লিশড কাইন্ড অফ পোয়েট্রি। তো এপিক পোয়েট্রিকে তিনি বলেছেন দ্য বেস্ট অ্যান্ড মোস্ট অ্যাকমপ্লিশড কাইন্ড অফ পোয়েট্রি। ওকে, সো এনিওয়ে, যেখানে হিরোইক অ্যান্ড মোরাল গুডনেস, বীরত্ব এবং ন্যায় সংযত গুডনেস ইজ মোস্ট ইফেক্টিভলি পোর্ট্রেট, আরও বেশি কার্যকরীভাবে দেখানো হয়েছে। সো দেয়ার ক্যান বি, সব থেকে শেষে যদি বলা যেতে পারে সামারাইজ করে, দেয়ার ক্যান বি নো ইভিল ইন পোয়েট্রি, কবিতায় কোনো খারাপ দুশ্চরিত্র থাকার কথা নয়। ফর দেয়ার ইজ নান এনি অফ ইটস কাইন্ডস, কারণ সেখানে এরকম কিছু অ্যাকচুয়ালি নেই, কবিতার মধ্যে থাকবেই কেন, অ্যাকচুয়ালি তাহলে বাস্তবে থাকে না। এবারে তিনি কেন, অর্থাৎ আমাদের স্যার ফিলিপ সিডনি, কবিতাটাকে অন্যান্য ব্রাঞ্চ অফ ওয়ার্কের থেকে বড় বা সুপেরিয়রিটি মনে করেছেন। তো পোয়েট্রি ইজ সুপেরিয়র, তিনি বলছেন যে, সিডনি বলছেন যে কবিতা হচ্ছে সব থেকেই বড়, সুপেরিয়র টু অল আদার ব্রাঞ্চেস অফ লার্নিং, শিক্ষার ক্ষেত্রে সব দিক থেকে পোয়েট্রি হচ্ছে সব দিক থেকে সবার ঊর্ধ্বে। সায়েন্সেস, সেটা বিজ্ঞান হোক, লাইক অ্যাস্ট্রোনমি বা ম্যাথমেটিক্স, আর সাব অর্ডিনেট সায়েন্সেস, তো তিনি বলছেন এগুলো হচ্ছে তার থেকে নিম্নস্থ সায়েন্সেস। ফর দে ডু নট, কারণ এই সায়েন্স হোক, অ্যাস্ট্রোনমি হোক বা ম্যাথমেটিক্স, কারণ তারা পারে না সার্ভ দ্য ট্রু এন্ড অফ অল লার্নিং, সমস্ত শিক্ষার যে মূল উদ্দেশ্যটাকে তারা কিন্তু তুলে ধরতে পারে না, হুইচ ইজ সেলফ নলেজ, যেটা হচ্ছে কি অন্তর্জ্ঞান, অ্যান্ড হুইচ লিডস টু ওয়েল ডুইং, এবং সেই অন্তর্জ্ঞান থাকলেই ভালো ফল হবে, অ্যান্ড নট মিয়ারলি টু ওয়েল নোয়িং, শুধুমাত্র ভালো জানলে হবে না, সেগুলোকে অ্যাপ্লাই করতে জানতে হবে। এছাড়া তিনি বলছেন পোয়েট্রি ইজ সুপেরিয়র বোথ টু হিস্টোরি অ্যান্ড ফিলোসফি, ইতিহাস হোক বা দর্শন শাস্ত্র হোক, যেখানে ফিলোসফি প্রেজেন্টস মিয়ারলি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টটাকে দেয়, অর্থাৎ পুরোপুরি ফুল ফ্লেজড ব্যাখ্যা দেয় না। ফিলোসফি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, সংক্ষিপ্ত, হুইচ ক্যান নট বি আন্ডারস্ট্যান্ড বাই ইয়ং, যেটা
ছোট ছোট বাচ্চারা যারা কিন্তু ব্যাখ্যা বুঝতে পারে না। এছাড়া তিনি বলছেন, যেটা হিস্ট্রির কথা বলছেন, হিস্ট্রি ডিলস উইথ কংক্রিট ফ্যাক্টস, এমন কিছু ঘটনা পুরোপুরি কংক্রিটাইজ, চেঞ্জ হয় না, এরকম কিছু নিয়ে থাকে, যার হচ্ছে ভার্চু। বাট অফেন দিস ফ্যাক্টস দ্য রিডার্স মাস দেমসেলস ডিরাইভ ইউনিভার্সাল অরিজিনাল ট্রুথ। তাই রিডারদের নিজেদেরকে ইউনিভার্সাল ট্রুথ বা আমাদের জেনারেল ট্রুথটাকে বের করতে হয়। বাট পোয়েট্রি মানে অর্থাৎ হিস্ট্রির ক্ষেত্রেও বার করতে হবে, ফিলোসফির ক্ষেত্রেও সেই একই রকম ছিল। সেখানে বলতে চাইছে যে আমাদের একটা আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো এই পোয়েট্রিগুলোকে, কিন্তু তার জন্য আমাদের কিন্তু কি বলবো অ্যাবস্ট্রাক্ট মাইন্ড থাকতে হবে। আচ্ছা, এবারে মানে ফিলোসফি কিন্তু কমপ্লিট নয়, কারণ শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট দেখায়। হিস্ট্রিতে আবার কংক্রিট ফ্যাক্ট থাকলেও সেখানে কিন্তু এই যে জেনারেল ট্রুথটা থাকে না, বহু প্রাচীন হওয়ার কারণে, কারণ যেহেতু হিস্ট্রি ইতিহাস, তাই বোথ বাট পোয়েট্রি কম্বাইন্স বোথ দিস অ্যাডভান্টেজেস। কিন্তু কবিতার মধ্যে এই যে খামতিগুলো যেটা পোয়েট্রি, ফিলোসফিক্যাল পোয়েট্রির মধ্যে ছিল, রিলিজিয়াস পোয়েট্রি বলছি, হিস্ট্রিক্যাল পোয়েট্রির মধ্যে ছিল, কিন্তু সেখানে কিন্তু একটা ব্যালেন্সড ওয়েতে থাকে। আচ্ছা, এবার সর্বশেষ আলোচনা আমরা করব সিডনি, তিনি ড্রামাকে নিয়ে কি বলেছেন, নাটক নিয়ে। তো সিডনিজ কনসেপশন অফ ট্র্যাজেডি ইজ এ মিক্সচার অফ মিডিয়েভাল ট্র্যাডিশন, তো মধ্যযুগ থেকেই নেওয়া হয়েছে। কনসেপ্ট অফ অ্যারিস্টটল, আর বিশেষ করে অ্যারিস্টটলের কনসেপ্টের উপর ভিত্তি করে। সো অ্যাজ ইন্টারপ্রিটেড বাই দ্য ইতালিয়ান অ্যান্ড ফ্রেঞ্চ ক্রিটিক্স, যেটা আমাদের স্ক্যালিগার, মিন্টার্নো এবং ক্যাসেলভেট্রো যেরকমভাবে আলোচনা করেছেন। তো এই সিডনির আগে এরা কিন্তু মোটামুটি রকমের একজন বা এরা হচ্ছে সিডনির পূর্বপুরুষ। এর আগের এই স্ক্যালিগার, মিন্টার্নো এবং ক্যাসেলভেট্রো এরা একটুকিটাকি লেখা করতেন এই ড্রামাকে নিয়ে। ওকে, এবারে চলে আসি ফলোয়িং স্ক্যালিগার তিনি বলছেন, হি রিগার্ডস দ্য ফাংশন অফ ট্র্যাজেডি, ট্র্যাজেডির মূল কাজ হচ্ছে অ্যাডমিরেশন অ্যান্ড কমিসারেশন, অ্যাডমিরেশন এবং কমিসারেশন। অ্যাডমিরেশন মানে হচ্ছে প্রশংসা, আর কমিসারেশন মানে হচ্ছে COMMISERA, কমিসারেশন মানে হচ্ছে সহানুভূতি। তো অ্যাডমিরেশন প্রশংসা ও সহানুভূতি কথা তিনি বলেছেন ফাংশন অফ ট্র্যাজেডি, যে মানুষকে সহানুভূতি দেওয়া, ওকে, এবং প্রশংসা করা বা এ করতে আর কি। এছাড়া তিনি বলেছেন হি হ্যাজ ফলোজ দ্য মিডিয়েভাল ট্র্যাডিশনটাকেও ফলো করেছেন, অ্যান্ড সেজ দ্যাট ট্র্যাজেডি শুড অলওয়েজ দ্য ফল অফ টিরান্স। ট্র্যাজেডির মূল বিষয়বস্তু হচ্ছে যিনি আক্রমণাত্মক চরিত্র তার কিন্তু পতন ঘটবে, এটা। সো ফলোয়িং, এবারে এটা কার কাছ থেকে, স্ক্যালিগার কাছ থেকে নেওয়া। ক্যাসেলভ্যাট্রোর কাছ থেকে বলেছেন, হি ইনসিস্ট, তিনি জোর করেছেন, of the observance of three unities, যে তিনটা ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন, ফর হুইচ দেয়ার ইজ নো ওয়ারেন্ট ইন অ্যারিস্টটল। অ্যারিস্টটল কিন্তু বলেননি কিছুই, কিন্তু ক্যাসেলভেট্রো এই ইউনিটির কথা বলেছেন। এছাড়া সিডনি কন্ডেন্স মডার্ন ট্র্যাজেডি, আধুনিক ট্র্যাজেডিকে তিনি কিন্তু সমালোচিত করেছেন ফর দ্য ইনকংগ্রুয়াস মিংলিং অফ দ্য কমিক অ্যান্ড দ্য ট্র্যাজিক। এই কমিক এবং ট্র্যাজিকের অসঙ্গতিপূর্ণ এখানে একটা ডেডলি কম্বাইন বলা হয়েছে, যে একসাথে করা যাবে না, আলাদা আলাদা করা ঠিক হতে পারে। অ্যান্ড দ্য গ্রস ভায়োলেশন অফ দ্য ইউনিটিজ, দ্য অনলি ট্র্যাজেডি। এবারে সিডনি একমাত্র একটা ট্র্যাজেডিকে প্রশংসিত করেছেন, সেটা হচ্ছে কোনটা, গর্ভডাক, হুইচ হ্যাজ দ্য এলিভেটেড স্টাইল, যেখানে বেশ চমৎকার স্টাইল রয়েছে, অ্যান্ড এলোকুয়েন্স এবং দক্ষতা রয়েছে, প্রপার টু ট্র্যাজেডি, বাট ইট টু ভায়োলেটস দ্য ইউনিটিজ। কিন্তু যদিও এই নাটকটাতেও এই থ্রি ইউনিটি কিন্তু মেনটেন করা হয়নি, তবুও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বলতে সিডনিজ ইনসিস্টেন্স অন দ্য ইউনিটিজ, যে এই যে ইউনিটির কথা বলছে, প্রুভড এ স্টাম্বলিং ব্লক, একটা বিশাল বড় একটা বাধা বলা যেতে পারে এই থ্রি ইউনিটি না থাকা, ইন দ্য ওয়ে অফ লেটার ড্রামাটিক ক্রিটিসিজম, পরবর্তী নাটকীয় যে সমস্ত ক্রিটিসিজমগুলো হয়ে থাকে সেই ক্ষেত্রে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচনা সিডনিকে নিয়ে। আশা করি তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি। যদি তোমাদের কিছু সাজেশন থাকে কেমনভাবে আরও করলে বেটার হবে অবশ্যই জানিও। তো ইতিমধ্যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।